আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই সেন্টেন্স সম্পর্কে পড়েছো বা ধারণা আছে, কিন্তু আসলে আমরা এত পড়ার পরও সেন্টেন্স চিনতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রপারলি সেন্টেন্সের বিভিন্ন প্রকার সম্পর্কে ধারণা পেতে চাই, তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের সেন্টেন্স সংক্রান্ত যত সমস্যা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আচ্ছা, আমরা সেন্টেন্স কি এটা যদি বলি, বইয়ের ভাষায় আমরা বলতে পারি যে যখন অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি? একটা সেন্টেন্স বলে থাকি। যেমন হি প্লেস ফুটবল, তো এটাকে আমরা একটা সেন্টেন্স বলতে পারি। কেন? কারণ এখানে দেখো, এ একটা শব্দ, এ একটা শব্দ, এ একটা শব্দ, অর্থাৎ তিনটা ওয়ার্ড পাশাপাশি বসে কি করছে? মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাক্যে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। যাই হোক, এখন আমরা সেন্টেন্সের সংজ্ঞা আসলে অতটা জরুরি না মনে রাখা। তো মেইন হচ্ছে আমরা একটু আগে দেখে নেই যে সেন্টেন্সের অংশ কয়টা। আমরা যদি দেখি, ইংলিশে সেন্টেন্সের পার্ট হচ্ছে দুইটা। একটাকে বলা হয় নাম্বার ওয়ান, পার্ট অফ সেন্টেন্স। পার্ট পার্ট অফ সেন্টেন্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে নাম্বার ওয়ান সাবজেক্ট, যার বাংলা হচ্ছে তোমার উদ্দেশ্য। আরেকটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট এর বাংলা হচ্ছে কি? বিধেয়। আচ্ছা, সাবজেক্ট এবং প্রেডিকেট এটা আসলে কি? আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমরা একটু আগে যে সেন্টেন্সটা লিখছিলাম, হি প্লেস ফুটবল, তো এই বাক্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? সে ফুটবল খেলে। অথবা আমরা যদি এখানে একটা ব্যক্তির নাম দিই, ধরো এখানে একটা নাম দিলাম, বিখ্যাত নাম রাহিম। হ্যাঁ, আচ্ছা, রাহিম প্লেস ফুটবল, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? রাহিমকে নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সাবজেক্ট হচ্ছে কি? বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। আবার সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটাকে আমরা বলি প্রেডিকেট। আশা করি সাবজেক্ট এবং প্রেডিকেট বিষয়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এটা জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম। এটা এটা তোমাদের অতটা জরুরি না। এখন তোমাদের যেটা জানা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে সেন্টেন্সকে টোটাল বিভিন্ন ওয়েতে ভাগ করা হয়েছে। যেমন তোমার হচ্ছে আচ্ছা, তার আগে আমরা আরেকটু যদি বলে রাখি, সেটা হচ্ছে কি, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, বাংলা বাক্যের বেলায় বাংলা বাক্যের বেলায় তোমার হচ্ছে, যেমন একটা বাক্য লিখি, সে সে বই পড়ে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, তোমরা ইতিমধ্যে পার্সোনালসের বিভিন্ন প্রকার সম্পর্কে একটু একটু ধারণা নিয়ে রাখছো হয়তোবা। যদি ধারণা না থাকে তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদেরকে পার্সোনাল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে তোমরা যদি একটু দেখো, সে বই পড়ে, এখানে সে হচ্ছে কি? হ্যাঁ, বাংলা বাক্যের যেটাকে আমরা বলি কর্তা, হ্যাঁ, সাবজেক্ট। আর বই এটাকে আমরা বলতে পারি হচ্ছে
কর্ম অর্থাৎ অবজেক্ট, আর পরে এটাকে আমরা বলতে পারি কি ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া বা ভার্ব। তো সেই ক্ষেত্রে আবার আরেকটা বাক্য এটি যদি আমরা ইংলিশে লিখি যে হি রিডস বুক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে সাবজেক্ট কিন্তু ঠিকই আছে, কিন্তু ভার্বের বেলায় এবং হচ্ছে অবজেক্টের বেলায় সামান্য একটু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়া থাকে কোথায়, শেষে, এবং ইংরেজি বাক্যে সেই ক্রিয়াটাই চলে আসে কোথায়, মাঝখানে। অর্থাৎ এরকম, এটা চলে গেছে কোথায়, এইখানে। তো এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। অর্থাৎ একটা ইংরেজি বাক্যে হ্যাঁ সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে কি অবজেক্ট, এই তিনটা পার্ট থাকে। আর বাংলা বাক্যেও সেম থাকে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলা বাক্য ক্রিয়া ছাড়াও হতে পারে, যেমন আকাশ নীল অথবা সে অসুস্থ। তোমরা যদি এই এই ধরনের বাক্যগুলো একটু লক্ষ্য করে দেখো, দেখবে যে এগুলোতে কি সাবজেক্ট নেই, হ্যাঁ সরি ভার্ব নেই। কিন্তু এই বাক্যগুলো যদি তোমরা ইংলিশে রূপান্তর করতে যাও, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ভার্ব ব্যবহার করতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট এবং ভার্ব, এই দুইটা অবশ্যই থাকতে হবে, তাই না? আচ্ছা, আর অবজেক্ট বা এক্সটেনশন এটা ক্ষেত্র বিশেষে থাকতেও পারে, তো না থাকলে সেন্টেন্স হবে না, ব্যাপারটা এমন না। তো যাই হোক, এই হচ্ছে একটা ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমরা ধারণা দিলাম। এখন এই সেন্টেন্সকে ইয়েস নো এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। যারা হচ্ছে তোমরা অনেকেই জানো যে টেক কোশ্চেন করতে গেলে অথবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে অবশ্যই আমাদের এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতেই হবে, মাস্ট বি থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইয়েস নো এর উপর ভিত্তি করে, ইয়েস অথবা নো এর উপর ভিত্তি করে সেন্টেন্স দুই প্রকার। আচ্ছা, তোমরা চাইলে এগুলো নোট করে রাখতে পারো। আচ্ছা, ইয়েস নো এর উপর ভিত্তি করে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর নাম্বার টু, নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি, হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বোধক বাক্য। তা আমরা নর্মালি যেটা বাংলায় বলে থাকি যে আমি খাবো না, হ্যাঁ সে খেলা করে না, এই যে ধরনের বাক্যগুলো হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। আর যেগুলো হচ্ছে বলি এরকম যে আমি যাই, সে পড়ে, তুমি ঘুমাও, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তবে এগুলো তো বাংলায় আমরা বলতে পারলাম ইজিলি, বাট ইংলিশে কিভাবে মনে রাখবো সেটা নিয়ে আমাদের একটু ধারণা থাকা দরকার। তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে নেগেটিভ সেন্টেন্স চেনার কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে, তো সেই ওয়ার্ডগুলো যদি তোমরা মনে রাখো, মুখস্থ করো, তাহলে তোমরা নেগেটিভ সেন্টেন্সটা সহজেই নির্ণয় করতে পারবে। আর এই নেগেটিভ সেন্টেন্স চেনার যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলো যে সকল বাক্যে থাকবে না, তোমরা সহজে বুঝতে পারবে সেগুলো হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে লিখি নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্সে সেন্টেন্স চেনার
উপায়। আচ্ছা, কি কি থাকতে পারে? যেমন তোমার হচ্ছে কিছু কমন যেগুলো তোমরা অ্যাভেলেবেল শুনে থাকবে: নো, নট, নেভার, নো, নট, নেভার, নাথিং, তারপর হচ্ছে নোবডি, নান, দেন। এগুলোর বাইরেও তোমরা আরো কিছু ওয়ার্ড সম্পর্কে জানবে যেগুলো হয়তো বা অনেকের কাছে নতুন মনে হতে পারে। তো সেগুলো কি? যেমন হচ্ছে ফিউ, লিটল, তারপরে আছে তোমার হার্ডলি, সেলডম, তারপরে আছে রেয়ার, ইটিসি। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আমি এখানে লিখলাম, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। আর যদি এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে না থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বিশেষ করে তোমরা যারা ক্লাস 10 পর্যন্ত আছো, তোমাদের জন্য এতটুকু মনে রাখাই এনাফ। তো তোমরা একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে কি যে ফিউ এবং লিটলের মধ্যে একটু কথা আছে। এই নোটটা তোমরা নিয়ে রাখতে পারো। যে নোটটা কি? যে যদি এ ফিউ অথবা এ লিটল থাকে তবে তা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বোঝায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটু অবশ্যই লক্ষ্য করবে। হ্যাঁ, লক্ষ্য রাখবে। সেটা কি? যে শুধু ফিউ এবং শুধু লিটল থাকলে সেটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। তবে ফিউ এবং লিটলের আগে যদি এ ফিউ থাকে, অর্থাৎ এ থাকে বা আ থাকে, তোমরা অনেকে আ বলে থাকো, যাই হোক, তাহলে বুঝবে এটা নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যাই হোক, এখন আমরা আসি যে ফাংশন অনুযায়ী সেন্টেন্সকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এই ফাংশন অনুযায়ী 5 প্রকার সেন্টেন্স তোমরা অনেকেই কিছু কিছু বাক্যের ক্ষেত্রে একটু এলোমেলো করো। তো সেই ক্ষেত্রে আশা করি আজকের এই আলোচনাটা শোনার পর তোমাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমরা জানি যে ফাংশন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। নাম্বার 1, এক নাম্বার আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, শর্টকাটে লিখলাম, যেটা হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। দেন 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য।
আচ্ছা, তারপরে আমরা আসি নাম্বার 4। 4 নম্বরে আমরা বলতে পারি অপটেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাবোধক বাক্য। প্রার্থনাবোধক বাক্য। নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। ওকে, আচ্ছা, এই হচ্ছে ফাংশন অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। আমরা এগুলোর সংজ্ঞা আসলে আমরা অর্থের মাধ্যমে নির্ণয় করতে পারি, সংজ্ঞাটা অত মুখ্য নয়। আমরা হচ্ছে মূলত চিনবো যে এই 5 প্রকার সেন্টেন্স আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা আরেকটা থেকে স্ট্রাকচারগত দিক থেকে